আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বিভৎস তেমনি ভয়াবহ। ঘটনাটি বেশ 1 বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকের কাছে একজন ড্রোন ঘটনাটি বলেছিল। আমি তার ভাষায় ঘটনাটি বলছি। আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমাকে অনেকে বারণ করেছিল ডোমের চাকরি না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম কিভাবে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ হলে থাকতেই ওরা মদ খায়। আমি একথা বলাতেই সে হাসলো আর আমায় বলল, কেন যে মদ খায় আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। আমি ডোম সম্প্রদায় হলেও আমি কখনো মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার উস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাতে আলো জ্বেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যাই হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জ্বেলে শুয়ে পড়লাম। সেটাতে আমার কেন জানি ঘুম আসছিল না আর মনে মনে কেন জানি অস্থির বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখ লেগে এসেছে। এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। সাথে সাথে চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে নিয়ে উঠলাম। না, আর পারা যায় না। এভাবে কি আর ঘুমানো যায়? কেন যে একটা হাত পাখা আনলাম না ভেবে নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের জানালার ভেতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়েছে? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালার কাছ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছা আলোয় ভরে গেছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া 3 দিন আগের মরা ফুলে ওঠা একটি বিবস্ত্র একটি মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে। তার চেহারা এতটাই বিবস্ত্র হয়ে গিয়েছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে। কোমর পর্যন্ত কোকড়া চুল তার ছড়িয়ে আছে মাথার চারপাশে। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসছে আর তার লাল জিহ্বা আধহাত বেরিয়ে আছে। সেই সাথে 2 হাত উঁচু করে আছে, যেন সেই ভয়াবহ লাশটি এখনই কারো গলা টিপে ধরবে। যে আমি কোনোদিনও ভয়কে জিনিস জানতাম না আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম অবলীলায়, সেই আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড যেন গলার উপরে উঠে আসছে। আমি দেখলাম সে জানালার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। কোমর পর্যন্ত চুল পিঠের উপরে ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছনে ফিরে দাঁড়ালো আর তার সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটো উঁচু করে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো থপ থপ শব্দ করে। আর তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে আধা হাত বেরিয়ে আসা জিভ দিয়ে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। এই বিভৎস দৃশ্য লাশ ঘরে একলা আমাকে ভয়ে অবশ করে ফেললো। আমি ভয়ে চিৎকার করব কেন যেন সেটাও করতে পারছি না। দৌড়ে পালাবো কিন্তু পা যেন অবশ হয়ে গেছে। সে এদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে। আজ বুঝি আমার নিস্তার নেই। কি করব আমি? সে ভয়াবহ রাত্রে শুধু আমি একজন জীবিত মানুষ, আর কেউ নেই আমাকে বাঁচানোর জন্য। যখন সে আমার প্রায় কাছে চলে এসেছে তখন বাঁচার জন্য তীব্র হয়ে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। উদ্দেশ্য লাশ ঘর থেকে যেভাবে হোক বাইরে চলে আসা। কিন্তু ভীষণ ভয়ে তখন আমি
অন্ধকারে দিশেহারা, তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে পিছনে আমি ক্রমাগত সেই থপ শব্দ শুনতে পাচ্ছিলাম, যেন আজ আমার নিস্তার নেই সেই পিশাচিনীর হাত থেকে। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপরে কি ঘটেছে আমার মনে নেই। পরদিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমার জ্ঞান ফিরে। তারপরে বেশ কিছুদিন আমি রাতে সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে ঘুমোতে পারতাম না। আজও সেই কথা ভাবলে আমি শিউরে উঠি। নন্দন, এই ঘটনাটি পাঠিয়েছে পাবনা থেকে মাসুম ভাই। এই ঘটনা আমার কাকার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। সময়টা ছিল বর্ষাকাল, তাই বর্ষার শেষের দিকে মাছ ধরার ধুম পড়ে যায় আমাদের এখানে। আমার কাকা মাঝবয়সী, তার অনেকগুলো বন্ধু আছে যারা প্রায়ই নদীতে, খাল বিলে, পুষ্করিতে মাছ ধরতে যায়। একদিন সন্ধ্যার দিকে আমার কাকা জাল, দড়ি ও পাতিল নিয়ে বন্ধুদের সাথে মাছ ধরতে যায়। তারপর কি হয় আমরা কেউ তা জানি না। আমি মাঝরাতে কাকের কান্না শুনে ঘুম থেকে উঠে শুনি সবাই মাছ ধরে বাড়িতে ফিরে আসলেও আমার কাকা এখনো ফিরে আসেনি। ঘটনাটা জানতে পেরে আমি আমার পাশের বাড়ির কাকাকে জিজ্ঞেস করি, কাকা, আমার কাকা কোথায়? তখন সে আমাকে প্রথম থেকে ঘটনাটি খুলে বলে। মাছ ধরার এক পর্যায়ে রাত 12টা থেকে 12:30 হবে, তখন আমার কাকা হঠাৎ করেই আকাশে কিছু একটা দেখতে পায় এবং সবাইকে ডাক দিয়ে বলে, দেখো, আমাদের মাথার উপর দিয়ে 3টি আলো খুব দ্রুত চলে যাচ্ছে। তখন সবাই উপরের দিকে তাকায় এবং দেখতে পায় সত্যি 3টি আলোর ছটা খুব দ্রুত মাথার উপর দিয়ে চলে গেল। এটা দেখে আমার কাকা একটু ভয় পেয়ে যায়। ছোটবেলা থেকে এখানে মাছ ধরছে, কিন্তু কখনো এমন ঘটেনি। চারিদিকে যেন নীরব নিস্তব্ধতা আরো বেড়ে যায়। শুনশান নীরবতায় ছেয়ে গেছে চারপাশ। নদীর মাঝখানের শোষো বাতাস আর পানির শব্দে পরিবেশটা আরো ভয়ঙ্কর করে তুলতে সাহায্য করছে। এক পর্যায়ে আমার কাকা বলে ওঠে, আমি আর মাছ ধরবো না, আমার ভালো লাগছে না। তখন তার সাথে থাকা 3-4 জন বলে ওঠে, ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে চলে যাও। তারপর কাকা তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর আর কেউ কিছু জানে না। আমার কাকার বন্ধুরা যখন বাড়িতে ফিরে তখন এসে দেখতে পায় আমার কাকা এখনো বাড়িতে ফিরেনি। তখন কাকি ও কয়েকজন মিলে আশেপাশে খোঁজাখুঁজি করেও কাকাকে পায় নাই, তাই চিৎকার করে ওঠে। আমি বুঝতে পারছিলাম না যে এখন কি করা যায়। সবাইকে বুঝিয়ে আমরা সেই রাতে আরেকবার বিলের কাছে যেয়ে কাকাকে খোঁজাখুঁজি করি এবং কাকার নাম ধরে ডাকাডাকি করি। কোনো লাভ হয়নি, কাকাকে সেখানে পাওয়া যায়নি। পরদিন সকালে থানা সহ গ্রামের আশেপাশে খোঁজাখুঁজি করা হয়, সেখানেও কাকাকে পাওয়া যায় না। এভাবেই কেটে যায় 3 দিন। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। একজন জলজন্ত মানুষ কোথায় হারিয়ে যেতে পারে, এমনকি খুঁজেও পাওয়া যায়নি তার সাথে থাকা লাইট, জাল, পাতিল, অন্যান্য জিনিসপত্র। ভালো করে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এক পর্যায়ে কাকাকে পাওয়ার আশা ছেড়েই দেওয়া হয়। পাশাপাশি চলছিল কবিরাজি চিকিৎসা, যাতে করে কাকাকে ফিরে পাওয়া যায় এবং তার সাথে সেদিন রাতে খারাপ কিছু ঘটেছিল কিনা সেটা জানতে পারা যায়। তাতেও কোনো লাভ হয়নি। এরপর 3 দিন কেটে যাওয়ার পর রাতের বেলা হঠাৎ করেই বাড়ির সামনে কাকাকে দেখতে পাওয়া যায়। কাকাকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সবাই বাড়ি থেকে ছুটে আসে। আমিও এসে দেখি, হ্যাঁ, সত্যি কাকা ফিরে এসেছে। তখন সঙ্গে সঙ্গে কাকাকে গোসল করিয়ে খাবার খাওয়িয়ে কাকাকে বসানো হয় একটি জায়গায় এবং একজন কবিরাজ ও এলাকার কয়েকজন লোক এসে কাকার কাছে জানতে চায় 3 দিন সে কোথায় ছিল, কেন ছিল আর কি বা ঘটেছিল তার সাথে, যার কারণে সে 3 দিন বাড়িতে ফিরেনি। তারপর কাকা একটু সুস্থ হওয়ার পর বলতে শুরু করে। যখন সে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরছিল, তখন পিছন থেকে কাকাকে কেউ ডেকে ওঠে, রতন, এই রতন। তখন কাকা পিছন দিকে ফিরে দেখতে পায় 3টি বৃদ্ধ বয়সী লোক তাকে ডাকছে।
তখন কাকা জিজ্ঞেস করে, আপনারা কারা? তখন তারা বলে ওঠে, আমরা পাশের গ্রাম থেকে এসেছি। আমরা যার বাড়ি গিয়েছিলাম তার বাড়ি থেকে ফিরতে একটু রাত হয়ে গিয়েছে। তোমার কাছে যেহেতু লাইট আছে, সে যেন তাদের একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসে। কাকা তখন রাজি হয়ে যায় এবং তাদের সাথে সাথে দু একটি কথা বলতে বলতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর কিছু দূর যাওয়ার পর তার পা যেন আর উঠতে চাইছিল না, যেন বরফ হয়ে গেছে। সামনে যেন অন্ধকার বেরিয়ে চলেছিল। সে তখন তার টর্চ লাইট দিয়ে পিছনে ফিরে তাকায়, কোথায় মানুষ? আশেপাশে মানুষের চিহ্ন পর্যন্ত নেই। শুধু তার নাক বরাবর তিনটি আলোর গোলা ভাসছে বাতাসে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। এই আলোগুলো সেই আলো মাছ ধরার সময় যখন সে দেখেছিল। তখন কাকা নিজের জ্ঞান আর ধরে রাখতে পারে না, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় মাজারের পিছনে একটি জঙ্গল টাইপের জায়গায় পড়ে আছে। তখন সে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসে, কিন্তু আশ্চর্যের বিষয়, জ্ঞান ফেরার সাথে সাথে তিনি বাড়িতে চলে আসলো। মাঝখানের 3টে দিন কি হয়েছিল? মাজারের পিছনে পড়ে থাকা অবস্থায় এই 2 দিন কি তাকে কেউ দেখেনি? এরপর অনেক কবিরাজ দেখানো হয়, তার শরীরের উন্নতি হলেও সেই রাতের রহস্যের জট এখনো খোলেনি। তারপর থেকে কাকা আর কখনোই রাতের বেলায় মাছ ধরতে যায়নি। শুধু তাই না, সেই রাতের কথা মনে হলে রাতে কাকা একা বাহিরে যেতে ভয় পান। সেই নির্মম ভয়াবহতা মাঝে মাঝে কাকাকে গ্রাস করে বসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। খুলনা থেকে ঘটনাটি পাঠিয়েছে আমার এক ছোট ভাই তুষার। তো আর দেরি না করে সরাসরি তুষারের ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার দাদির কাছ থেকে শোনা। সময়টা ছিল 1930-এর দিকে। ওই সময়ে আমার নানার পরিবার বেশ ধনী পরিবার ছিল, তাই আমাদের গ্রামে কোনো লোক বা অতিথি আসলেই তাদের আপ্যায়ন করা হতো আমার নানার বাড়িতে। একদিন শীতের রাতে বাড়িতে সবাই প্রায় শুয়ে পড়েছিল। তখন রাত 9টার দিকে দরজায় কড়া নাড়ে। নানা তখন দরজা খুলে দেখতে পায় সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি। বয়স প্রায় নানার মতোই হবে। তখন নানা জানতে চাইল, কে তুমি? তখন সে বলে, আমি পাশের গ্রামের একজন হুজুর। মেয়েকে দেখতে এসেছিলাম, বুঝতে পারিনি মেয়ের বাড়ি থেকে বের হতে হতে এতটা রাত হয়ে যাবে। তাই যদি দয়া করে আমাকে আপনার বাড়িতে থাকতে দেন আজকের রাতটুকু, তাহলে অনেক উপকার হতো। তখন নানা নিরুপায় হয়ে লোকটিকে থাকতে দেয় এবং নানিকে ডেকে তুলে লোকটির খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। খাওয়া শেষ করে আমার নানা এবং সেই লোকটা একটি আলাদা রুমে শুতে যায়। গ্রামের বাড়ি, নানার সাথে নতুন লোক, নানার ঘুম আসতেছিল না। তাই পাশের টিপি টিপি জ্বলা হারিকেনের আলোতে বেশ অনেক রাত পর্যন্ত গল্প করলো নানা এবং ওই লোকটি। ওই লোকটি কথায় কথায় নানাকে কয়েকটি কথা বলে যায়। কথাগুলো ছিল এমন, আপনার বাড়িতে বড় কোনো গাছ 2-3 দিনের ভিতরে ভেঙে পড়ে যাবে। আর সে আরও জানায়, এই বাড়িতে অনেক দিন কেউ মারা যায়নি, কেউ একজন মারা যাবে এবং গ্রামে কিছু রোগ ব্যাধি তৈরি হবে। তাই তিনি আমার নানাকে বলেন, আপনারা একটু সাবধানে থাকবেন। তখন নানা ভাবেন, এখন অনেক রাত হয়েছে, তাই হয়তো লোকটি এরকম কথা বলছে। তার কথাগুলো একটুও গুরুত্ব দেয়নি, মজার ছলে কথাগুলো উড়িয়ে দেয়। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে। নানা খুব পরহেজগার লোক ছিলেন, তাই তিনি ফজরের নামাজ পড়ার জন্য উঠে যান। ঘুম থেকে উঠে নানা যা দেখেন তা দেখার জন্য একটুও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন তার পাশে শুয়ে থাকা সেই লোকটি আর নেই। নানা ভাবেন তিনি হয়তো উঠে রওনা হয়ে গেছেন, কিন্তু নানা দেখলেন যে দরজা দিয়ে বের হবে সেই দরজা ভেতর থেকেই বন্ধ। তাই নানা বাহিরে বের হয়ে সবাইকে জিজ্ঞেস করলেন যে কেউ লোকটিকে চলে যেতে দেখেছেন কিনা। সবাই বললেন না। এরপর নানা অবাক হয়ে গেলেন আর লোকটির বলা কথাগুলো ভাবতে লাগলেন।
যাই হোক, দুদিন পর বাড়ির সবচাইতে বড় তেঁতুল গাছটি ভেঙে পড়ে যায়। তার কিছুদিন পরে গ্রামে কলেরা রোগের সৃষ্টি হয়। তারপর সেই লোকটির কথাগুলো নানিকে সব বলে দেয়। সেই কলেরা রোগে আক্রান্ত হয়ে গ্রামের অন্যান্য লোকের সাথে আমার নানাও মারা যায়। এরপর নানার বলা কথাগুলো নিয়ে নানি অনেক চিন্তায় পড়ে যান, কিন্তু সেই হুজুরটিকে খোঁজ করেও আর পাওয়া যায়নি। মূলত এটিই ছিল ঘটনা, কিন্তু সেই হুজুরের বিষয়টি আজও রহস্য হয়ে আছে। আজকের মতো এখানেই শেষ। আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং নতুন নতুন আরও ঘটনা শুনতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বছরখানেক আগের ঘটনা। আমাদের এক বন্ধু শিহাব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে। সেখান থেকে এসে আমাদের এক ভয়ঙ্কর ঘটনা শোনালো। ঘটনাটা ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে। ওনার নাম ছিল মান্নান মিয়া। ছিল বলেছি কারণ লোকটি এখন আর জীবিত নেই। সে যাই হোক, আমাদের এই ঘটনাটার মূল অংশ মান্নান মিয়াকে নিয়ে। মান্নান মিয়া শ্রীপুরের স্থায়ী কেউ নন। বছর 5 আগে গ্রামে এসেছিলেন ঘুরতে। এরপর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে, একটা ঘরও তুলে দেয় তার থাকার জন্য। লোকটা খুবই মিশুক প্রকৃতির ছিল, কারো যে কোনো সাহায্যে তাকে ডাকলেই সাড়া দিত। গত 2009 সালের গ্রীষ্মের এক দুপুরে মান্নান মিয়া মারা যায়। লোক মুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে মান্নান মিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার লাশ সেদিনই দাফন করে দেওয়া হয়। গ্রাম্য রীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানের শুধু নিজেদের ফ্যামিলির মেম্বারদের জন্যই জায়গা রাখেন। মান্নানের সেই গ্রামে কোনো পরিচিত লোক ছিল না, বিধায় তার কবর দেওয়া হয় রাস্তার পাশে একটা বেল গাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি। আমি হয়তো বলছি কারণ মূলত এখান থেকেই আমাদের কাহিনী শুরু হতে যাচ্ছে। আমার এক বন্ধুর নাম জাবেদ। আমাদের মাঝে বলতে গেলে দুঃসাহসী। জীবনের একটা বড় সময় সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারার খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনো তার দেখা হয়নি। শিহাবের কাছে ঘটনাটা শুনেই সে লাফিয়ে উঠল। যে করে হোক তাকে সেখানে যেতেই হবে। এর পিছনে বড় একটা কারণ ছিল শিহাবের শেষের কথাটি। মান্নান মিয়ার কবরস্থানে নাকি প্রায় রাতের বেলায় কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো হলফ করেই বলেছে তারা মান্নান মিয়াকেই দেখতে পেয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মান্নান মিয়ার কবরের উপর নাকি একটা কুকুর শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাত শেষে কোথায় যায় তা আজও কেউ জানে না। এমনকি দিনের বেলাও কুকুরটাকে কেউ কখনো দেখেনি। প্রতি পূর্ণিমার রাতে কুকুরটা মান্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে। যারা রাতের বেলায় গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরটা দেখেছেন। মান্নান মিয়ার কবর যে রাস্তায়, ওই রাস্তা এখন প্রায় বন্ধের উপক্রম। এই কথাগুলোই আসলে জাবেদের মাথাটা খারাপ করে দিল। শিহাবের এক কথা, সে কোনো অবস্থাতে জাবেদকে নিয়ে যাচ্ছে না। জাবেদ অনেকটা নাসরবান্দা পাবলিক। অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ শিহাবকে রাজি করালো যাওয়ার ব্যাপারে। আমার নিজেরও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল, দেখে যাওয়া সম্ভব হয়নি। যাই হোক, জাবেদের প্ল্যান ছিল পূর্ণিমা রাতে উক্ত স্থানে থাকা। এতে কুকুরটাও দেখা যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলো থাকবে। বাংলা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করে রওনা দিল তারা মানে জাবেদ আর শিহাব। সাথে আরো দুজনের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুজনই যাওয়া বাদ করে দেয় পারিবারিক কিছু ঝামেলার জন্য। যাই হোক, জাবেদ নির্দিষ্ট সময়ে গ্রামে পৌঁছায়।
আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় শিহাবের আত্মীয় স্বজনরা। মোটামুটি ফ্রি হবার পর জাবেদ শিহাবের ছোট কাকাকে খুলে বলে আসার আসল উদ্দেশ্য। শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যান। শেষমেশ জাবেদ আর শিহাবের প্রবল অনুরোধের মুখে নতি স্বীকার করতে হয় তার। যাওয়ার অনুমতি দেন, কিন্তু সাথে তার দেওয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে। জাবেদ চাচ্ছিল একাই যেতে, কারণ এসব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি প্যাঁচ লেগে যেতে পারে। কিন্তু ছোট কাকার শর্ত একটাই, হয় সাথে তার দেওয়া গাইড যাবে, না হইল যাওয়া বাতিল। শেষমেশ জাবেদকে রাজি হতেই হলো। সেদিন ছিল রবিবার। সন্ধ্যার পরেই আকাশ উজ্জ্বল করে পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলোতে চারপাশ যেন আলোকিত হয়ে উঠল। বিপত্তি শুরু হলো ঠিক তখনই। শিহাব তাড়াহুড়া করে বের হতে গিয়ে দরজার চৌকাঠের ধাক্কা খেয়ে সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত সরাতেই দেখা গেল ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গেল। একে তো গ্রাম অঞ্চল, তার উপরে এখনো ফ্রিজ জিনিসটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। শিহাবকে ধরাধরি করে নলকূপের পাড়ে নিয়ে যাওয়া হলো। প্রায় 20 মিনিট লাগলো রক্ত বন্ধ হতে। এদিকে জাবেদ তো টেনশনে মারা যাচ্ছে। শেষমেশ বুঝি যাওয়াটা বাতিল হয়ে গেল। ওই অবস্থায় শিহাবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না। কিন্তু জাবেদ কাকাকে বলে তার নিজের যাওয়াটা নিশ্চিত করে নিল। সাথে থাকবে গাইড রতন আলী। অনেকেই হয়তো ভ্রু কুঁচকাতে পারেন, চেনা নেই জানা নেই ওই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বের হতে দিল, তাও যখন ছেলেটা তাদের অতিথি। ভাই, জাবেদকে আমি চিনি, সে যদি বলে সে যাবে তাহলে তাকে আটকানো কারো পক্ষে সম্ভব না। এমনকি সে তখন নিজের বাবা মার কথাও শুনবে না। রতন আলী ওই গ্রামের সবচাইতে সাহসী মানুষদের একজন। ছোট কাকা রতন আলীকে বুঝিয়ে দিল যেন কোনো অবস্থাতেই জাবেদকে ফেলে চলে না আসে। গ্রামে ছোট কাকার ভালো প্রতিপত্তি ছিল। রতন আলী নিজের বুকে চাপড় দিয়ে বলল, সে কাউকে ভয় করে না, ভূতের ভয় তার নেই। বরং শহরে ভাইয়ের সাথে আজকে দেখবি কিসের ভূত কার ভূত। রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট, জাবেদের ঢাকা থেকে একটা শক্তিশালী টর্চ লাইট আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চ লাইটটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে। পাশে রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানাতে লাগলো। কোন বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে, কে কোথায় ফাঁস দিয়ে মারা গেছে, এইসব। জাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল। ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান, কারণ সে যখন গল্পটা বলছিল তখন বলেছিল শুধু বিরক্তি লাগছিল আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি ধরে নিয়েছি সেই অনুভূতিটাই ভয়। বাড়ি থেকে সে জায়গাটার দূরত্ব 2 মাইলের মতো। গ্রামের নীরবতায় নাকি ভূত দেখার টেনশনে কে জানে জাবেদের ভীষণ বাথরুম চাপল। রতন আলীকে সে টর্চ লাইট ধরতে বলে নিজে গেল একটা গাছের নিচে প্রকৃতির ডাকে সাড়া দিতে। কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাবেদকে জিজ্ঞেস করে বসলো, মান্নান মিয়া সম্পর্কে কতটা জানে সে? জাবেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগে যে গলায় রতন আলীর কথা বলছিল তার সাথে এখনকার গলার যেন একটু অমিল লক্ষ্য করা যায়। তবে সে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি, আসলেই তাই নাকি তার দুর্বলতার মনের চিন্তা। জাবেদ মান্নান মিয়া সম্পর্কে যা জানতো তা বলল রতন আলীকে। শুনে রতন আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মান্নান মিয়া কেমনে মারা গেছে জানতে চান? জাবেদ কিছুক্ষণ অবাক হয়ে বলল, কিন্তু সবাই বলে মান্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না। তারা জানে না কারণ মান্নান কাউকে এই ব্যাপারে বলতে চায় নাই। তাইলে তুমি কিভাবে জানো? মান্নান আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছিল। মরার আগে তোমার সাথে কি কথা হয়েছিল? কিছুক্ষণ চুপ করে থেকে রতন বলল, আপনি আসল ঘটনা জানতে চান? জাবেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়ে উঠল। তবুও সে উত্তর দিল, হ্যাঁ, তুমি যদি জানাও তাহলে বলতে পারো, আমার নিজেরও এটা জানার খুব ইচ্ছা।
এরপর রতনালী জাবেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করলাম। যে দিনের ঘটনা, সেদিন সকালে মান্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে যান। বাজারের পরিচিত মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হয় বাসার দিকে। পথিমধ্যে একটি কবর পড়ে ওই রাস্তায়। অনেকেই বলে ওই কবরে নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়। আবার অনেকে বলে ওই কবর থেকে রাতের বেলায় নানা রকম আওয়াজ আসে। কে বা কারা কান্না করে, সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে ভাসে। মান্নান মিয়ার এসব ব্যাপারে তেমন পাত্তা দিত না। সেদিন আসার পথে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায়। তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশেই বসে পড়ে সে। এমন সময় একটা কালো কুকুর এসে তার পাশে বসে। কুকুরটা দেখে একটু অবাক হয় মান্নান মিয়া। গ্রামে অনেক দিন যাবৎ আছে সে, কিন্তু আগে কখনো এত বড় কালো কোনো কুকুর দেখেনি। কুকুরটা মান্নানকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ মান্নানকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমার কবরের পাশে বসে আছিস, তোর সাহস তো অনেক বেশি দেখছি। মান্নান প্রথমে ভাবলো তার শোনার ভুল। সে ব্যাগ থেকে পানি বের করে চোখে মুখে পানি দিল। এবার সে আরো স্পষ্ট শুনতে পেল কুকুরটা বলছে, কিরে ভয় পেলি নাকি? মান্নান মিয়া এবার পুরো ঘাবড়ে গেল। অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটি গাছের ডাল নিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে। ডালটা সরাসরি গিয়ে লাগলো কুকুরের মুখে। এক পাশ কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো। প্রচন্ড রাগে গর্জে উঠল কুকুরটা। স্পষ্ট ভাষায় মান্নানকে বলল, তুই আমাকে আঘাত করেছিস, এর পরিণাম তুই ভোগ করবি। এই বলে কুকুরটা ভয়ঙ্কর গর্জন করে মান্নানকে কামড়াতে আসলো। কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মান্নান জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানো অবস্থায় মান্নান স্বপ্ন দেখে এক বুড়ো লোককে। লোকটি প্রবল ঘৃণা নিয়ে তাকিয়ে আছে মান্নানের দিকে। মান্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে আঘাত করেছিস, এর পরিণাম মৃত্যু। মান্নান ভয়ে জড়সড় হয়ে বলল, আমি জানি না আপনি কে, আপনাকে আমি আমার জীবনে আগে কখনো দেখিনি, আমি কিভাবে আপনাকে আঘাত করব? তখন লোকটি নিজের বর্ণনা দিল, ত্রান্তিক, এই ব্যাপারটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত। ত্রান্তিক তাদের বলে যারা তন্ত্র মন্ত্র নিয়ে থাকে। এরা প্রায়ই গোরস্থান শ্মশানঘাটে রাত্রিবেলায় কালো জাদু চর্চা করে। তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতির হয়। এরা ক্ষমতার লোভে বলতে পারেন অমরত্বের লোভে এমনকি মানুষ খুন করে তা দিয়ে তপস্যা করে। ওই লোকটি এমন একজন তান্ত্রিক ছিল। একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁস দিয়ে মারা হয়। এরপর তাকে কবর দেওয়া হয় গ্রাম থেকে দূরে এক বদ্ধ এলাকায়। সেই কবরটির কথা একটু আগে আমরা বলেছিলাম। যাই হোক, সেই তান্ত্রিক মারা যাওয়ার পরও তার আত্মা এখনো মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তান্ত্রিকটা মান্নানের সামনে কুকুর বেশে এসে বসেছিল এবং মান্নান তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎ মান্নানের ঘুম ভেঙে যায়। সে খুব খারাপ অনুভব করতে থাকে, তার নিঃশ্বাসের সমস্যা হতে থাকে। সেখান থেকে কোনো রকম বাসায় যায় মান্নান। এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রতনালী এতটুকু পর্যন্ত বলার পর হঠাৎ কর্কশ শব্দে কাছে কোথাও একটা পেঁচা ডেকে ওঠে। ঠিক সাথে সাথে চমকে ওঠে জাবেদ। শুনতে পায় রতনালী তাকে পিছন থেকে ডাকছে, ওই ভাইজান, জলদি নন, মরতে এতক্ষণ লাগেনি। জাবেদ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে অস্থির চিত্তে অপেক্ষা করছে রতনালী। আর সে নিজেকে আবিষ্কার করে যে গাছের নিচে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। আমাদের গল্পটি এখানেই শেষ। এখানে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেদিন আসলে কি হয়েছিল আমি বলতে পারবো না। একজনের এক এক রকম ধারণা। সম্ভবত মান্নান মিয়া এসে জানিয়ে দিয়ে গিয়েছিল তার মৃত্যুর রহস্য। হয়তোবা এটা জাবেদ মিয়ার বিক্ষিপ্ত মনের কল্পনা। জাবেদ কি তারপর কবরটা দেখতে গিয়েছিল? জি না, জাবেদ সেই গাছের নিচেই মাথা ঘুরে পড়ে যায়। রতনালী তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে। জাবেদের এরপর কি হলো
জাবেদের এরপর একটানা 4 মাস অসুস্থ ছিল। ডাক্তারদের ধারণা তার মেন্টাল ব্রেকডাউন হয়েছে। 4 মাস পর জাবেদ হসপিটাল থেকে ছাড়া পায়। এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও মজার মজার ঘটনা পেতে। ধন্যবাদ সবাইকে। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসটি বাড়ির সামনের এক রাস্তায়। সেখানে একটি কালভার্ট আছে আর তার পাশে আছে বড় একটি ঝোপ। সে জায়গার আরও একটি ঘটনা আমি সবার সাথে শেয়ার করেছি। এখন সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা এক রাতে এক প্যাসেঞ্জার নিয়ে সে রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতো হবে। আমরা জানি গ্রামের 9টা থেকে 10টার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টা সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনে সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় যায় তখন তারা দেখতে পায় কালভার্টের উপরে সাদা কাপড় পরা একটি লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লোকটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালেন। সে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আরো 100 টাকা ভাড়া বেশি দেব। এই কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয়, লাশটি আমি ধরতে পারবো না, আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে একটু ভয়ও পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড় আরো কিছুটা অংশ সরাতেই দেখতে পায় যা দেখার জন্য লোকটি একেবারে প্রস্তুত ছিল না। লাশটির শরীরে পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষ থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল একেবারে ভেড়ার মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়, এক বাড়ির সামনে গিয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন বের হয়। তখন বলে, কি হয়েছে? তখন সব ঘটনা খুলে বলল। তার কথা শুনে গ্রামের সব লোকজন সেই কালভার্টের কাছে গেল। অনেক খোঁজাখুঁজির পরেও সেই লাশটিকে খুঁজে পাওয়া যায়নি এবং সেই লোকটিকেও না। পরদিন সকালবেলা সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। আরও এরকম ভয়ঙ্কর সত্য ঘটনা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।